আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটু অসুস্থ ছিলাম, তাই নতুন ভিডিও নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল আমার। ফাইনালি আমি ইমরান চলে আসলাম আপনাদের মাঝে ভিভো V30 ফুল একটি রিভিউ নিয়ে আপনাদের মাঝে। সো চলুন এক ঝলকে দেখে না যাক ফোনটি চমৎকার সব ফিচার্সগুলো। ফোনটিতে থাকছে 3D কার্ভ অ্যামোলেড প্যানেল উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 1.5K ডিসপ্লে রেজলিউশন, 2800 নিটস পিক ব্রাইটনেস, স্মার্ট অরা লাইট পোর্ট্রেট, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, 12GB র্যামের সাথে আরও এক্সট্রা 12GB র্যাম বাড়ানোর সুযোগ। এই ছিল মূলত ভিভো V30 চমৎকার সব ফিচার্সগুলো। এছাড়া ফোনটির অফিসিয়াল প্রাইস করা হয়েছে 59,990 টাকা, অর্থাৎ 1 টাকা কম 60,000 টাকা। আপনি যদি এই ফোনটি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন নুরজাহান মোবাইল ওয়ার্ল্ডে। তাদের কাছে এই ফোনটি অফিসিয়ালি দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে শপের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ফোনটি যদি ডিজাইন থেকে শুরু করি, ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার এবং অসাধারণ ছিল। ফোনটি আপনি পেয়ে যাবেন দুটি কালার ভেরিয়েন্টে। একটি হচ্ছে পিকক গ্রিন, যেটা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটি কালার। আরেকটা ছিল নোবেল ব্ল্যাক। দুটি কালার কিন্তু দুদিক দিয়ে খুবই চমৎকার করেছে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে। তাছাড়া এই মুহূর্তে যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা হলো পিকক গ্রিন কালারটা। সেই কালারটা কিন্তু কালার চেঞ্জ করে, অর্থাৎ এই কালারটা কিন্তু রোদে গেলে কিংবা আল্ট্রাভায়োলেট লাইট পড়লে সেক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে অন্য কালার ধারণ করবে, অর্থাৎ রূপ বদলাবে। আর এই টেকনোলজি ফার্স্ট ভিভো নিয়ে এসেছিলো তাদের V23 5G ফোনটিতে। সেটা একটা কালার ছিল সানসেট গোল্ড। সানসেট গোল্ডটা কালার কিন্তু চেঞ্জ হয়ে অরেঞ্জ কালার রূপ ধারণ করতো। সেরকমটা এটা কালার কিন্তু চেঞ্জ হবে যদি রোদে নিয়ে যান। ফোনটি হাতে নেওয়ার পর হ্যান্ড ফিল খুবই চমৎকার ছিল, কারণ ফোনটি ছিল 7.45mm স্লিম বডি। এর পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে AG ফ্লোরাইড গ্লাস প্যানেল, যার জন্য ফোনটা হাতে নেওয়ার পর একটা চমৎকার টেক্সচার ফিল দিচ্ছিল। এছাড়াও ফোনটির সাইড প্যানেল করা হয়েছে মেটাল ফ্রেম। তাছাড়া ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই শক্তপোক্ত করা হয়েছে বলতে পারেন আপনি। তাছাড়া ফোনটির পোর্টস এবং বাটন সবই ঠিকঠাক ছিল। রাইট প্যানেলে দেওয়া হয়েছে ভলিউম বাটন আর নিচে দেওয়া হয়েছে পাওয়ার বাটন। ফোনটি ডাউন প্যানেলে পেয়ে যাবো আমরা সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। কোম্পানি কিন্তু এখানে সিঙ্গেল স্পিকার দিয়েছে, এখানে কোম্পানির ডুয়াল স্পিকার দেওয়া দরকার ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে। আর ফোনটির উপর দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পারবো সেকেন্ডারি একটি মাইক, যেটা কিনা নয়েজ ক্যান্সেলেশন হিসেবে কাজ করবে। এছাড়া ফোনটির উপর দিকে প্রফেশনাল পোর্ট্রেট লেখা একটি ব্র্যান্ডিং করা হয়েছে, অর্থাৎ কোম্পানি দাবি করছে ফোনটি দিয়ে আপনি প্রফেশনাল লেভেলে পোর্ট্রেট ছবি ক্যাপচার করতে পারবেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চ ফুল HD প্লাস অ্যামোলেড কার্ভ প্যানেল, DCI P3 কালার গেম মোড। পাশাপাশি ফোনটি পিক্সেল ডেন্সিটি ছিল 452 ppi, রেজলিউশন ছিল 28x1260, অর্থাৎ 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যার জন্য ভিডিও ওয়াচ করার সময় ভিডিও কোয়ালিটি খুবই চমৎকার ছিল। ভিডিও কোয়ালিটি টপ অফ দ্য মার্ক রাখতে পারেন আপনি। ডিটেলসের ক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি দেখা পাইনি ভিডিও ওয়াচ করার সময়। পাশাপাশি ডিসপ্লে কালার কোয়ালিটি এবং অ্যাকুরেসি যথেষ্ট ভালো পেয়েছি ফোনটি থেকে। ফোনটির টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল, কোনো প্রকার ল্যাগ কিংবা ডিলের দেখা পায়নি। তাছাড়া 120 Hz রিফ্রেশ রেট হওয়ার কারণে ফোনটি ব্যবহার করার সময় খুব স্মুথ লাগছিল প্রতিটা ক্ষেত্রেই। ফোনটি নিয়ে যদি আপনি ইনডোর কিংবা আউটডোর যে কোনো লাইট মোমেন্টে যদি ফোনটি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেসে কোনো ঘাটতি পাবেন না, কারণ ফোনটিতে ব্রাইটনেস দেওয়া হয়েছিল 2800 নিটস, যার জন্য ভিজুয়াল এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ছিল ফোনটিতে। অনেক সময় দেখা যায় কার্ভ ডিসপ্লে ফোনগুলোকে সাইড থেকে দেখলে অনেক সময় নেগেটিভ ইফেক্ট কিংবা সাইড থেকে ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা অতটা ভালো পাওয়া যায় না, বাট এই ফোনটা আমি সাইড অ্যাঙ্গেল থেকে ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো পেয়েছি। ফোনটিতে CPU হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3, যেটা কিনা 4nm আর্কিটেকচার বিল্ড। পাশাপাশি ফোনটির সর্বোচ্চ ক্লক স্পিড ছিল 2.63 GHz। এছাড়াও জিপি হিসেবে থাকছে Adreno 720। তাছাড়া ফোনটির অ্যান্টুটো বেঞ্চমার্ক স্কোর চেক করা হয়েছিল, অনেক ভালো রেজাল্ট করেছে ফোনটির বেঞ্চমার্ক স্কোর। এছাড়া ফোনটির ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস ওপেন করে আমি ফোনটিকে অপারেট করে দেখেছি, কোনো প্রকার স্লো হ্যাঙে দেখা পাইনি, খুব স্মুথ ছিল ফোনটি অপারেটিং করার সময়। এর পাশে ফোনটি গেম খেলার সময় কিন্তু অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে গেম প্লে করে দেখেছি। গেম খেলার ক্ষেত্রে কোনো প্রকার ল্যাগ, স্লো কিংবা ফ্রেম ড্রপ আমি পাইনি, যতটা ভালো পারফরমেন্স করেছে ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে। ফোনটিতে পেয়ে যাবো আমরা LPDDR4X এর 12GB র্যামের পাশাপাশি 12GB আরও এক্সট্রা ভার্চুয়াল র্যামের সুবিধা। অনেক সময় দেখা যাচ্ছে লং টাইম ফোনটি ইউজ করলে কিংবা লং টাইম গেম খেললে ফোনের ব্যাক পার্টটা কিন্তু কিংবা স্ক্রিনটা কিন্তু অনেক গরম হয়ে যায়, কিংবা হিটিং ইস্যু পাই আমরা ফোন থেকে। বাট এই ফোন থেকে কিন্তু তেমন পরিমাণ হিটিং ইস্যু পাইনি, কারণ ফোনটা কিন্তু অনেকটা অপটিমাইজ ছিল, অনেকটা কুল ছিল অন্যান্য ফোনের তুলনায়। কারণ ফোনটিতে ইউজ করা হয়েছে 3002 ন্যানোমিটার
ভেপর কুলিং চেম্বার, যেটা কিনা আপনার ফোনটাকে খুব দ্রুত ঠান্ডা হতে সাহায্য করবে। ফোনটিতে যদি ডেইলি ইউজের কথা চিন্তা করি সেক্ষেত্রে হেভি ডিউটি একটা পারফরমেন্স পেয়ে যাবেন ফোনটি থেকে। পাশাপাশি যদি হেভি গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে গেমিং ক্ষেত্রে স্যাটিসফাই একটা গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আপনি ফোনটি থেকে। ফোনটির পেছনে দেওয়া হয়েছে ডুয়েল 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, যার একটি হচ্ছে 1.88 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল মেন শুটার, অপরটি হচ্ছে 2.0 অ্যাপারচার যুক্ত আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়া ফোনটির পেছনের 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি ক্যাপচার করা হয়েছিল। ছবির কোয়ালিটি অনেকটাই ভালো ছিল, ছবির লাইট এবং কালার অ্যাকুরেসি ভালো পাওয়া যাচ্ছিল। পাশাপাশি রাতের বেলায় কিছু ছবি ক্যাপচার করা হয়েছিল ফোনটি থেকে, অল্প আলোতে ভালো কিছু ছবি পাওয়া গিয়েছিল ফোনটি থেকে। ফোনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে VCS সেন্সর, যার জন্য লো লাইটে ভালো কালার ডিটেল ক্যাপচার করতে পারে ফোনটি। এছাড়া ফোনটির পেছনের রেয়ারের ফ্ল্যাশ লাইটের ক্ষেত্রে কিছুটা চেঞ্জেস আমরা লক্ষ্য করেছি, কারণ এবার ইউজ করা হয়েছে 3rd জেনারেশন স্মার্ট অরা লাইট, যার দ্বারা আপনি ছবি তোলার সময় টেম্পারেচার কন্ট্রোল করে ছবি ক্যাপচার করতে পারবেন। এছাড়া ফোনটির পেছনে পেয়ে যাবেন OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। V30 ফোনটি থেকে আপনি 1080 ভিডিও করতে পারবেন 60 fps এ, এছাড়া 4K ভিডিও করতে পারবেন 30 fps এ। ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো ছিল, ডিটেল এবং ক্লিয়ার ছিল। তাছাড়া আমি ফোনটিতে রাতেরবেলা ভিডিও করে দেখেছি, রাতেরবেলা ভিডিও করার ক্ষেত্রে লাইটে কোনো ঘাটতি পাইনি, যথেষ্ট পরিমাণ ব্রাইটনেস ছিল ভিডিও করার সময়। এবার যদি আমরা ফোনটি ক্যামেরার দিকে চলে আসি, ফোনটা আমরা পেয়ে যাব 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার ছিল f2.0। তাছাড়া ফোনটিতে মোট 3টি ক্যামেরা থাকছে, প্রত্যেকটা থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যার জন্য ক্যামেরার কোয়ালিটি অনেকটা ভালো ছিল, ছবিগুলো অনেক ডিটেল ছিল। Vivo V30 ক্যামেরা দিয়ে অনেকগুলো দারুণ ছবি ক্যাপচার করা হয়েছিল, ছবিগুলো অনেকটা ডিটেল ছিল, আলোর কোনো ঘাটতি ছিল না কোনো ছবিতেই। এছাড়া ফোনটির ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবো আমরা নাইট মোড, পাশাপাশি থাকছে ফ্রন্ট ক্যামেরায় 1080 ভিডিও উইথ 60 fps। তাছাড়া ফোনটিতে পাচ্ছেন আপনি IP54 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, অর্থাৎ আপনার ফোনটা কিন্তু টুকিটাকি পানি ছিটা ফোটা কিংবা বৃষ্টির পানি ছিটা ফোটা থেকে ফোনটা সুরক্ষিত থাকবে, পাশাপাশি ধুলাবালি থেকেও ফোনটি আপনার সুরক্ষিত থাকবে। তাছাড়া একটা জিনিস প্রথমে বলেছিলাম, ফোনটি ব্যাক প্যানেলে কিন্তু গ্লাস ম্যাটেরিয়ালস, যার জন্য ব্যাক প্যানেলে যেহেতু একটা মসৃণ টেক্সচার, পাশাপাশি এই ব্যাক প্যানেলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে কোম্পানি ছোট্ট একটা রেজাল্ট দিয়েছে আমাদের, সেটা হলো 42,000 বার ড্রপ টেস্ট করা হয়েছে ফোনটিতে একই ডিস্টেন্স থেকে, সেক্ষেত্রে ফোনটি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয়নি। তাছাড়া একটা কথা হচ্ছে, ফোনটি কিন্তু কোম্পানি ড্রপ টেস্ট করার জন্য দেয়নি, সো আমি কিন্তু ড্রপ টেস্ট করছি না এই মুহূর্তে, ফোনটা আমার হাতেই থাকছে। সো আপনারা নিজেরা কিন্তু ড্রপ টেস্ট করেন না, সো আপনার হাতেই রাখবেন ফোনটা, আর পারলে ভালো মানে একটু কভার ইউজ করবেন ফোনের সাথে, সেক্ষেত্রে আপনার ফোনটা হাতে পড়ে গেলে যাতে যথেষ্ট পরিমাণে সেফ থাকে আপনার ফোনটা। এছাড়াও 50 মাস পর্যন্ত স্মুথ একটি ইউজিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, কোম্পানি এটা দাবি করছে, অর্থাৎ 4 বছরের মতো। সো আপনি ফোনটা ইউজ করার সময় কোনো প্রকার স্লো হ্যাং ডিলের কথা পাবেন না এই ফোনটি থেকে। Vivo V30 ফোনটিতে রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ফান্টাস ওএস ভার্সন 14। এছাড়া ফান্টাস ওএস ভার্সন যথেষ্ট অপটিমাইজ এবং রিলেভেল একটি ইউজার ইন্টারফেস, লং টাইম ইউজ করার পরেও কোনো প্রকার ডিটেল স্লো কিংবা হ্যাংয়ের দেখা পাবেন না আপনি ফোনটি থেকে। তাছাড়া একটা জিনিস খেয়াল করে দেখলাম, ফোনটি 7.45 স্লিম করা সত্ত্বেও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি। সো আশা করা যায় এই ফোনটি থেকে ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি। ডে টু ডে ইউজের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না আশা করা যায়। সবথেকে চমৎকার বিষয় হচ্ছে, ফোনটিতে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার, যেটা কিনা আপনার চার্জিং সময়টা অনেকটা কম করে দেবে, খুব অল্প সময় ফোনটি আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন। এখন কথা হচ্ছে, ফোনটির পজিটিভ সাইডগুলো কী ছিল এবং নেগেটিভ সাইডগুলো কী ছিল। সকল স্মার্টফোনের ভালো দিকের পাশাপাশি অবশ্যই খারাপ কিছু দিক থাকবেই। সর্বপ্রথম ফোনটি কমতি ছিল, ফোনটিতে ইউজ করা হয়নি 3.5mm ইয়ারফোন পোর্ট, যেটা কিনা খুবই প্রয়োজনীয় একটি জিনিস, যেটা কিনা কোম্পানি চাইলে ব্যবহার করতে পারতো, বাট কোম্পানি কিন্তু এখানে 3.5mm ইয়ারফোন পোর্টটি ব্যবহার করেনি। দ্বিতীয় যে ল্যাকিংসটা আমার কাছে মনে হয়েছে, সেটা বর্তমানে সবার কাছে কমন একটা জিনিস, সেটা হচ্ছে ফোনটিতে ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া হয়নি, ফোনটিতে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। কারণ বর্তমানে দেখা যায় 10-15 থেকে 20,000 রেঞ্জের ফোনগুলোতে কিন্তু ডুয়েল স্পিকার দেওয়া থাকে, যেটা কিন্তু এই 60,000 রেঞ্জের ফোনে কিন্তু ডুয়েল স্পিকার পাবেন না আপনি। সো এই দিক থেকে কিন্তু কিছুটা পিছিয়ে থাকবে ফোনটি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম, ফোনটি সিঙ্গেল স্পিকার দেওয়া সত্ত্বেও কিন্তু সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, অনেক লাউড ছিল এবং ক্লিয়ার ছিল। ডিটেলসের ক্ষেত্রে তেমন কোনো ঘাটতি পাইনি। ডুয়েল স্পিকার না দিলেও সিঙ্গেল স্পিকার দিয়ে কিছুটা পোষানোর চেষ্টা করেছে কোম্পানি এখানে। ফোনটি সর্বশেষ যে ল্যাকিংস ছিল সেটা হলো ফোনটির প্রাইস। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ফোনটার প্রাইসটা অনেকটা বেশি হয়ে গেছে, একটু কম হলে বেটার হতো, অর্থাৎ 50 থেকে 55 হাজার টাকা প্রাইস সেগমেন্টে হলে বেটার হতো।
অফিসিয়াল ফোন হিসেবে ফোনটার প্রাইস যদি 50,000 টাকা হতো সেক্ষেত্রে কিছুটা মানানসই হতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ডলারের একটা সমস্যা রয়েছে। সমস্যার কারণে ফোনের প্রাইসটা কিছুটা আপ এবং ডাউন হচ্ছে। সো সেই ক্ষেত্রে ফোনের প্রাইসটা কিছুটা একটু বেশি হয়েছে। সো 50,000 টাকা আশেপাশে রেঞ্জ হলে ফোনের প্রাইসটা পুরো পারফেক্ট হতো। সো এই ছিল মতো ভিভো V30 ফুল রিভিউ আজকের জন্য। যদি আপনার বাজেট হয়ে থাকে 55 থেকে 60,000 টাকা প্রাইস সিগমেন্টে, সেক্ষেত্রে আপনি উইদাউট ডাউট ভিভো V30 ফোনটি নিতে পারেন। কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ফোনটি ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, ফোনটি ওভারঅল পারফরমেন্স, পাশাপাশি ফোনটি চার্জিং স্পিড সব কিছু বিবেচনা করলে ফোনটির পারফরমেন্স খুবই ভালো ছিল। সো এই ছিল মূলত আমার আজকের ভিডিও। সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পাশাপাশি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এরকম যদি আরও চমৎকার ভিডিও আমার কাছ থেকে পেতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে করে আমার চমৎকার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে আসে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটি চমৎকার ভিডিওতে। আমি ইমরান, আসসালামু আলাইকুম।